এসএসসি 2024 যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বই থেকে গুরুত্বপূর্ণ বাছাইকৃত এগুলো রাখা হয়েছে যেন তোমরা এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের আনসার দিয়ে আসতে পারো, পরীক্ষায় কমন পাও। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা এগুলা রাখছি। সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে একটাও রাখি নাই, এই জন্য বলি তোমরা এগুলা ভালোভাবে অবশ্যই পরীক্ষাতে 30টা এমসিকিউ কমন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমন পাইবা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আমরা এখন শিখবো। তো প্রাচীন গ্রিসে নাগরিক ও নাগরিকতার ধারণা উদ্ভব হয় 2500 বছর পূর্বে। 2500 বছর পূর্বে মানে আগে, ঠিক আছে। পূর্বে শব্দের অর্থ আগে বোঝায়, ঠিক আছে। এরপরে দেখো, প্রাচীন গ্রিসে যারা প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় কাজ অংশগ্রহণ করতেন তাদেরকে বলা হতো নাগরিক বলা হতো। এরপর দেখো, নাগরিকত্ব অর্জনের দুইটি পদ্ধতি। নাগরিকত্ব অর্জন করতে হলে একটি দেশে দুইটা পদ্ধতি লাগবে। একটা হলো জন্মসূত্রে তোমাকে নাগরিক হতে হবে, আর না হতে অনুমোদন সূত্রে তোমাকে নাগরিক হতে হবে। দেখো, জন্মস্থান নীতি অনুযায়ী সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে সেই রাষ্ট্রে এই রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে, ঠিক আছে। এরপর দেখো, একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে বলা হয় দ্বৈত নাগরিকতা। দুইটা রাষ্ট্রে যদি তোমার নাগরিকতা থাকে তখন তোমাকে বলা হবে দ্বৈত নাগরিকতা। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুইটি নীতি থাকা সৃষ্টি হতে পারে দ্বৈত নাগরিকতা। এরপরে সুনাগরিকের প্রধান গুণ কয়টি? প্রধান গুণ হলো 3টি, ঠিক আছে। এরপর দেখো, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা নির্ভর করে সুনাগরিকের বৃদ্ধির উপর। এরপর দেখো, রাষ্ট্রের নাগরিকদের হতে হবে বিবেকবোধ সম্পূর্ণ। এরপরে দেখো, সুনাগরিকের থাকা উচিত আত্মসংযম। এরপর আত্মসংযমের মাধ্যমে জাগ্রত হয় গণতান্ত্রিক মূল্যবোধ। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রে নাগরিকত্ব অর্জন করলে তাকে কি বলা হয়? অনুমোদন সূত্রে নাগরিক বলা হয়ে থাকে। সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা হলো অধিকার। সুযোগ সুবিধাকে কি বলা হয়ে থাকে? অধিকার বলা হয়। অধিকার প্রধানত দুই প্রকার, একটি হলো নৈতিক অধিকার আর একটি হলো আইনগত অধিকার। পরে দেখো, মানুষ বিবেক এবং সামাজিক নৈতিকতা থেকে আসে নৈতিক অধিকার। তারপরে দেখো, সামাজিক, তারপর রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আইনগত অধিকারের অন্তর্ভুক্ত। জনগণের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে একটি যুগান্তরকারী আইন হলো তথ্য অধিকার আইন। তথ্য অধিকার আইন অনুযায়ী উল্লেখ থাকতে হবে 4টি বিষয়ে। রাষ্ট্রের নিকট নাগরিকের যেমন অধিকার রয়েছে তেমনি রয়েছে রাষ্ট্রের প্রতি কর্তব্য। নাগরিকের কর্তব্যকে ভাগ করা যায় 2 ভাগে। নৈতিক কর্তব্য আসে মানুষের বিবেক ও সামাজিক মূল্যবোধ থেকে। রাষ্ট্রের আইন দ্বারা অরূপিত কর্তব্যকে বলা হয় আইনগত কর্তব্য। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে এগুলা শিখে নাও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাইবা। দেখো, রাষ্ট্রের প্রতি অনুগত্য, আইন মান্য করা ও কর প্রদান করা নাগরিকের আইনগত কর্তব্য। এরপরে সমাজবোধ থেকে উৎপত্তি লাভ করে অধিকার ও কর্তব্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সমাজে সবার সমান মর্যাদাকে বলা হয় সাম্য। সবাই যখন সমান মর্যাদা পায় তখন তাকে বলা হয়ে থাকে সাম্য। সাম্যের রূপ হলো 6 প্রকার। সমাজের সকল সদস্যদের সমানভাবে সামাজিক সুযোগ সুবিধা ভোগ করাকে বলে সামাজিক সাম্য। রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণের সুযোগ সুবিধাকে বলে রাজনৈতিক সাম্য। এরপরে দেখো, নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করাকে বলে কি? স্বাধীনতা বলে। নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা এটাকে কি বলা হয়? স্বাধীনতা বলে। স্বাধীনতার রূপ হলো 5টি। স্বাধীনতার রূপ কয়টি? 5টি। এরপর দেখো, ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ সহায়তা করে স্বাধীনতা। প্রত্যেক স্বাধীন রাষ্ট্র ভোগ করে জাতীয় স্বাধীনতা। এরপর দেখো, স্বাধীনতার স্বাক্ষর ও অভিভাবক হিসেবে কাজ করেন আইন। আইন নিয়ন্ত্রণ আছে বলেই স্বাধীনতা রক্ষা পায় বলেছেন উইলুবি। এরপর দেখো, হিটলারের আইন ছিল মানবতা বিরোধী। এরপর দেখো, যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না বলেছেন জন লক। এরপরে দেখো, সমাজে স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত আইন কানুনকে বলা হয় আইন। ব্যক্তি স্বাধীনতার রক্ষায় হলো আইন। এরপরে কতগুলো প্রথা ও রীতিনীতি এবং নিয়ম কানুন সমষ্টি হলো আইন। আইনকে ভাগ করা যায় 3 ভাগে, যথা সরকারি আইন, বেসরকারি আইন, আন্তর্জাতিক আইন। আইনের অন্যতম উৎস হলো ধর্মীয় অনুশাসন, ধর্মগ্রন্থ। এরপরে দেখো, আধুনিক কালে আইনের প্রধান উৎস ছিল আইনসভা। আইনের শাসক হচ্ছে সবাই আইনের অধীনে। এরপরে ক্ষমতা উৎসের ভিত্তিতে রাষ্ট্র 2 প্রকার,
যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত করা হয় তাকে বলে গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। শাসনগণ জনগণের নিকট দায়ী থাকে জনগণের প্রতিনিধিত্ব হিসেবে। হ্যাঁ, তারপরে দেখো গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই সমান। বর্তমান যুগে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের বাহন কি হচ্ছে নির্বাচন। অর্থনীতি ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার। আচ্ছা, পরবর্তীতে দেখো যে রাষ্ট্র সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তি মালিকানা স্বীকৃতি তাকে বলা হয় পুঁজি রাষ্ট্র। এরপর দেখো পুঁজিবাদী রাষ্ট্র উৎস ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয় অবাধ প্রতিযোগিতার মাধ্যমে। যে রাষ্ট্র ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় না তাকে বলা হয় সমাজতান্ত্রিক রাষ্ট্র। আচ্ছা, পরবর্তীতে দেখো সমাজতন্ত্রে সুযোগ থাকে না বিরোধী ও মত প্রচার। রাষ্ট্রের মূলপত্র হিসেবে কাজ করে সরকার। রাষ্ট্র ও সরকার হতে পারে বিভিন্ন রকম। আচ্ছা, পরবর্তীতে দেখো রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে অন্যতম হলো আইন বিভাগ। বাংলাদেশের আইনসভার নাম হলো জাতিসংঘ। বাংলাদেশের আইনসভার নাম হলো জাতিসংঘ। জাতিসংঘের সদস্য সংখ্যা 350 জন। আচ্ছা, জাতিসংঘ নির্বাচন অনুষ্ঠিত হয় 5 বছর পর পর। বাংলাদেশে আইন প্রণয়ন সব ক্ষমতায় জাতীয় সংসদে। এরপর দেখো রাষ্ট্রের তহবিল ও অর্থ রক্ষাকারী জাতীয় সংসদ। জাতীয় সংসদ রয়েছে বিচার সংক্রান্ত ক্ষমতা। আচ্ছা, পরবর্তীতে দেখো শিক্ষার্থী বন্ধুরা মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দু এবং সরকার প্রধানমন্ত্রী। দেশের প্রকৃত শাসন ক্ষমতা অধিকারী হলো প্রধানমন্ত্রী। মন্ত্রী পরিষদের প্রধান। জাতির সামর্থ্যের রক্ষক হলো প্রধানমন্ত্রী। আচ্ছা, এগুলা তোমার একটু মনোযোগ সহকারে পড়ো। এরপর দেখো শাসন বিভাগকে বলা হয় নির্বাহী বিভাগ। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে অবশ্যই 35 বছর বয়স হতে হবে। 35 বছরের নিচে রাষ্ট্রপতি হইতে পারবে না। শাসক বিভাগকে বলা হয় নির্বাহী বিভাগ। বাংলাদেশের শাসন বিভাগ সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। আচ্ছা, পরে দেখো বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 1971 সালে 10 এপ্রিল। এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয় মন্ত্রী পরিষদে। আচ্ছা, পরে দেখো নির্বাচন দুই প্রকার। নির্বাচন কত প্রকার? দুই প্রকার। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, পরবর্তীতে দেখো বর্তমানে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে। আচ্ছা, দেখো বিএনপি প্রতিষ্ঠিত হয় 1978 সালে 1 সেপ্টেম্বর। তারপর জাতীয় পার্টি অনুষ্ঠিত হয় 1986 সালে 1 জানুয়ারি। 1971 সালে আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয় আওয়ামী লীগের নেতৃত্বে। এরপর জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয় 1986 সালে 1 জানুয়ারি দেখলাম। পরবর্তীতে দেখো শিক্ষার্থীরা জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয় জেলা প্রশাসন সরাসরি ভোটে। এরপরে দেখো 1998 সালে আইন অনুযায়ী জেলা পরিষদের আইনের উৎস 8টি। জেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনা করে 5 বছর মেয়াদী। জেলা পরিষদের দায়িত্ব দেওয়া হয় 12টি বাধ্যতামূলক এবং 68টি ঐচ্ছিক কার্যাবলী। এরপরে দেখো বর্তমানে বাংলাদেশের পৌরসভা রয়েছে 314টি। পৌরসভার প্রধান হলেন মেয়র। পৌরসভার প্রধান কে? মেয়র। ঠিক আছে, তো এইখানে যেগুলো রাখা হয়েছে এইগুলো একটু পড়ো, আর আমি যেগুলো পড়াইছি এগুলো তো শিখছই। তো পরবর্তী সাজেশন পাওয়ার জন্য এমসিকিউ সাজেশন দিব, টপ এমসিকিউ সাজেশন যেগুলো থেকে এমসিকিউ তোমরা হুবহু গিয়ে পরীক্ষায় কমন পাবা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। আর পিডিএফ গুলা নিতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।